স্টার আঙ্কেলদের ওনার ন্যায্য অধিকার যতদিন ফিরিয়ে না দিবে আমরা কিন্তু রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে আমরা কিছুদিন আগেও দেখেছি খুব সহজে অন্যান্য সিটি কর্পোরেশনগুলিতে মেয়র খুব সহজে বসে গেলেন, কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ইশরাককে নিয়ে কেন এত ঝামেলা হচ্ছে? আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনার, থ্যাংক ইউ। সেটা হলো ঢাকা দক্ষিণ বিএনপি আমাদের আন্দোলনের মধ্যে কিন্তু দক্ষিণ বিএনপি একটা ভালো অগ্রণী ভূমিকা থাকে সবসময়, হ্যাঁ সবসময় ভালো ভূমিকা থাকে, যার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের দক্ষিণ বিএনপি প্রতিটা অঙ্গ সংগঠন তৃণমূল থেকে নিয়ে উপর পর্যন্ত এমন একটা লোক বাকি রাখে নাই যার উপরে বুলডোজার চালায় নেই। হ্যাঁ, আর আমাদের যে বর্তমান মেয়র জনাব ইশরাক সাহেব, ওনার যে বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, গেরিলা যোদ্ধা ছিলেন উনি, সাদেক হোসেন খোকা, উনি ঢাকায় মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারপরে এই মেয়র তো ছিলেন। হ্যাঁ, ওনার যে অবদান আমাদের এই ঢাকাবাসীর জন্য, ওনার অনেক অবদান। আর ওনার সুযোগ্য সন্তান ইশরাক সাহেব। হ্যাঁ, তো একটা জিনিস কি, উনি কোর্ট থেকে কিন্তু রায় নিয়ে আসছে এই মামলা কিন্তু অনেক আগে উনি করছেন। আর জানেন তো বিগত সরকারের নির্বাচনগুলি কীভাবে হয়েছে। এই বর্তমান সরকারের ভিতরে, এই বর্তমান যে সরকার আছে ওনাদের ভিতরে বিগত ফ্যাসিস্ট সরকার পেতাগুলি ভর করতেছে, বর্তমান অনেকগুলি রয়ে গেছে। হ্যাঁ, যারা নাকি চায় না যে দেশটা ভালো চলুক। আমাদের যে ইশরাক আঙ্কেল, উনি তো মনে করেন কোর্টে রায়টা পাইছেন, পাওয়ার পরে ওনাকে শপথ করার দিকে উনি দাবিত হইতেছিলেন আমাদের নিয়ে। ওনারে ঠেকানোর জন্য এমন কোনো চেষ্টা নাই বর্তমানে এই সরকারের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা ওর দৃষ্টান্ত সাজা দাবি করতেছি, আর ওর বিচার চাইতেছি, ওর পদত্যাগ দাবি করতেছি। ও এই সব নাটের গুরু, ওর সাহস হয় কীভাবে? আমাদের ইশরাক সাহেব কিন্তু একজন রাজনীতি পরিবারের সন্তান আর একদম স্বচ্ছ মানুষ উনি। আমাদের যে শুনেন দক্ষিণের যে প্রতিটা ওয়ার্ডের যে অবস্থাগুলি চলতেছে বর্তমানে, হ্যাঁ বজ্র বলেন, বিভিন্ন নাগরিক সেবা, অনেক কষ্ট হতেছে কিন্তু ঢাকাবাসীর আমাদের, বুঝছেন এই সেবাগুলি পেতে। যাক, আমরা একটা আশার আলো দেখছিলাম, আশার মুখ দেখছিলাম যে সুন্দর, যাক আমাদের মেয়র মহোদয় যদি বসে আমরাও নাগরিকদের সেবাটা দেওয়ার একটা সুযোগ পাবো। কিন্তু দেখলাম বর্তমান সরকার আন্তরিক না। বর্তমান সরকার বলতে সরকারের যে উপদেষ্টা আসিফ মাহমুদ, ওর যে দেখলাম কালচার একদম জঘন্য। হ্যাঁ, ও চাচ্ছেই না, কারণটা কি সিটি কর্পোরেশনটাকে লুটে পড়ে খাচ্ছে ওরা, বুঝছেন। উনি বসলে এই লুটে পড়ে খাওয়াটা ওদের বন্ধ হয়ে যাবে। আর শুনেন, এদের বোঝা উচিত ছিল সবচেয়ে বড় দরকার কিন্তু আমাদের নাগরিক সেবা, হ্যাঁ ঢাকাবাসীর জন্য। আর উনি বসলে কিন্তু এই নাগরিক সেবাটা নিশ্চিত হতো, নাগরিকরা খুশি থাকতো, সেবাটা পাইতো। কিন্তু নাগরিক সেবার জন্য যখন নগর পিতাকে বসাতে চাচ্ছেন, সেই জায়গায় আপনারা সেই নাগরিক সেবার জায়গাটা ফটকে কিন্তু তালা মেরে দিলেন। এটা আসলে কতটা যৌক্তিক? এটা ফটকটা তালা কারা মারছে? আমরা মারছি? আমরা কিন্তু মারিনি, ওরাই কিন্তু মারছে ফটকটা, কিন্তু ওরাই তালা মারছে। হ্যাঁ, ভয়ে কই আসে না তো। এত ভয় কেন? এই যে আমরা যে ফিল্ডে ওনার জন্য আমরা আন্দোলন করতেছি, ওদের কি চোখ নাই সাথে? দেখে না এটা কি কোন পর্যায়ে চলে যেতেছে এই জিনিসটা? আমরা চাইতেছি এখনও ওদের শুভবুদ্ধি উদয় হোক। আমরা কোনো ঝামেলা চাই না। আমাদের নির্বাচিত মেয়র উনি দায়িত্বভার গ্রহণ করলে মানুষ ভালো থাকবে ইনশাল্লাহ। আমাদের ঢাকাবাসীরা অনেক ভালো থাকবে। এটা উচিত ওদের এই জিনিসটা ঢাকাবাসীর জন্য রেশারেশি না করে ওনার দায়িত্বটা ওনাকে বোঝায় দেওয়াটা। 16 বছর পরে এখনো এত কষ্ট, এত স্ট্রাগল করলেন, এই স্বৈরাচার সরকার পতনের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন। তারপরও 16 বছর পরে নিজের অধিকার আদায়ে আবারও রাজপথে। এটা আসলে রাজনৈতিক মোড়টা কোন দিক যাচ্ছে বলে আপনি মনে করেন? 5ই আগস্টের পরে বেশ কিছু এলিয়ন আইসা পড়ছে, বুঝছেন। এলিয়ন আমরা 17 বছর আরও আগের থেকে আন্দোলন সংগ্রাম করতেছি। আমাদের কিন্তু যানজীবন শেষ। আমাকে এই জিবি সোয়ার টিম, কয়েকটা টিম মিলে দেখেন আমার হত্যা করতে চাইছিল। এই দেখেন আমার পাও কিন্তু এই পাও কিন্তু ভেঙে গেছিলো, এটা ফ্র্যাকচার হয়েছিল। আমার কিন্তু 8তলা থেকে 5তলার উপরে ধাক্কাতে ফেলা দিয়েছিল ওরা। আমার অপরাধ কী ছিল জানেন? আচ্ছা, আমি কি সন্ত্রাসী? আমি তো রাজনীতি করি না। ওরা বলতো আপনার একটা প্রবলেম কি ভাই, আপনি ডাক দিলে অনেক মানুষ জড়ো করতে পারবেন, একখানে করতে পারবেন। আমি এটা তো ভাই, তাহলে তো ভাই এটা আপনারা প্রশংসা করবেন বা খুশি হইবেন।
আমি তো সন্ত্রাসী কার্যকলাপ করতেছি না, কয় না এটাই সরকারের জন্য আতঙ্ক। হ্যাঁ, কারণ আপনার ডাক দিলে অনেক মানুষ একসাথে নামবে, তখন খুব খারাপ লাগছে বিষয়টা আমার। তা আমরা যদি রাজনীতি মানুষের জন্য করি, সবাই বলি না আমরা রাজনীতি মানুষের জন্য করি, ওই বিশ্বাসের থেকেই তো আমরা ম্যান পাওয়ার বা পপুলারিটি সবসময় আশা করি। আর এটাই যদি আমাদের কাল হয়ে যায়, বিএনপি কিন্তু একটা জনপ্রিয় দল, অনেক জনপ্রিয় দল নিঃসন্দেহে। আর আমরা গর্বিত যে এমন একটা দল আমরা করি, বুঝছেন। আর এর মধ্যে সরকারের কিছু পেতারটা ধরে গেছে বিভিন্ন সেক্টরে, বুঝছেন। ভালো ভালো ইমেজ যাদের আছে, যেসব রাজনীতিবিদদের আছে, ছোটো হোক বড়, এদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা ছড়ায়, বুঝছেন, যে গোয়েন্দা রিপোর্ট আছে, চাঁদাবাজি করে, বুঝছেন। খাতায় কলমে কিন্তু কিছু দেখাইতে পারবো না, কিন্তু এরা মুখোমুখি এগুলি ছাড়া যায়, বুঝছেন। এই ধরনের প্রবলেম কিন্তু সব জায়গায় হইতেছে। আমি এই বিষয়গুলি আমাদের হাইকমান্ডে আমি জানাইছি যে দেখেন এদিকে চোখ রাখেন, কারণ একটা কর্মী কিন্তু একদিনে তৈরি হয় নাই, অনেক কষ্ট করে কিন্তু এই পর্যন্ত আইছে। আর একটা মানুষের সামাজিক মর্যাদা তৈরি হইতে অনেক সময় লাগে, কিন্তু নষ্ট করতে কিছু সময় লাগে না। কিছু কুচক্রী মহল এরা কিন্তু আমাদের দলের কিছু লোকজনকে এমন বদনাম করার জন্য অনেক চেষ্টা করতেছে। এটা আমি নিজেও একজন সাপারার। হ্যাঁ, তা মিডিয়ার সামনে শোনেন, একটা ক্যামেরার সামনে মিথ্যা কথা সবাই পারবে না। ওর ওই খারাপ ওই যোগ্যতা লাগবে, ওর এমন লোকই লাগবে যে নাকি মিথ্যা কথা। দেখেন এই হাসিনা সরকার কী করছে, এমন লোকেরে মন্ত্রী এমনি বানাইছে, বুঝছেন, যে নাকি কেরানির যোগ্য না। কথা খেয়াল করেন, যে নাকি কেরানির যোগ্য না, ওরা বানাইছে এমপি মন্ত্রী, বুঝছেন। কি লেখা, ওই যে যাতে মিথ্যা কথা বলে মানুষের মিডিয়ার সামনে। এটা কিন্তু একটা যোগ্যতা লাগে মিথ্যা বলার। ভালো মানুষ কোনোদিন মিডিয়ার সামনে মিথ্যা কথা বলতে পারবো না, ওর চরিত্র সমস্যা থাকতেই হইব, নাহলে ক্যামেরার সামনে মিথ্যা কথা বলা কি সম্ভব। দেন বিগত সরকারের যে এমপি মন্ত্রীগুলি ছিল বেশিরভাগই, বুঝছেন, এগো কোনো যোগ্যতাই ছিল না, এদের এইভাবে বানায় দিয়েছিল এইসব করার লেগা। বর্তমান পুলিশ প্রশাসনের মধ্যে আমাদের বিভিন্ন যে দপ্তর আছে, এগো ভিতরে, বুঝছেন, খারাপ খারাপ লোকগুলি এখনও আছে বল তবিয়েতে, বুঝছেন। আমি আমাদের হাইকমান্ডের সাথে এই বিষয়গুলি আলাপ করবো, কারণ আমরা যদি সামাজিকভাবে সমাজে মানুষের জন্য ভালো কিছু না করতে পারি, আর যদি পরস্পরের শিকার হই, তাহলে ওই রাজনীতি করাতে না করা ভালো, তাই না। আমরা কিন্তু একদিন তৈরি নেই, অনেক সময় লাগছে কিন্তু আমাদের জন্ম হইতে, অনেক সময় লাগছে। আমি মানুষের আস্থা কতটুকু অর্জন করতে পারছি। এখন একটা মানুষকে কিন্তু খারাপ বলে দেওয়া যায়, বা বানায় একটা মানুষের ব্যাপারে অনেক কিছু বলে দেওয়া যায়। তো আমি তো বলবি আমি ভালো মানুষ। আমার এলাকায় ঘুরে দেখবেন আপনি যে আমি কতটুকু আস্থা তৈরি করতে পারছি মানুষের, নিজে কাজ কইরা, মানুষের কাজ কইরা। রাজনীতি তো করি যেহেতু মানুষের জন্য, তাই মানুষের কাজ তো আমরা করবোই, তাই না। আমরা যেহেতু মানুষের নাগরিক সেবাটা আমরা নিশ্চিত করছিলাম, আমরা জনগণের সেবক। শুনুন, আর ভালো কাজ করতে গেলে, বুঝছেন, অনেক বাধা হয়। আমি তো খুব খারাপ সময়টার মধ্যে কিন্তু আমি নির্বাচিত হয়েছিলাম, বুঝছেন। শুনুন, 2015-তে এর থেকে বেশি ভোটে আমি পাস করেছিলাম। 2015-তে একটা চক্র, বুঝছেন, কুচক্র, একদম জঘন্য একটা নোংরা একটা চক্র, ওই সময় মানে অনেক টাকা অফার করেছিল, বুঝছেন, অনেক টাকা অফার করেছিল। এর পয়সা 5 কোটি আর কি, ভাই নির্বাচন আমি করি, আপনি খালি আমার সাপোর্ট দেন, এই টাকাটা আপনি নেন, ক্যামেরার সামনে বলতেছে কিন্তু। হ্যাঁ, পরে আমার অনেক কষ্ট লাগছে, কারণ ওই চক্রটা ওর কালো টাকা ছিল অনেক, বুঝছেন। কিন্তু ওদের এই টাকা আলা হওয়ার আগে, এই টাকালা যে জন্ম হয়েছ, এর আগে আমার অনেক শ্রম ছিল, অনেক ব্যাপারই আমার কাছে হেল্প সহযোগিতা পাইছে। আর ওই লোক আমরা টাকাটা কিনে গেছে, বুঝছেন। পরে দেখ কথা কইয়া অ্যাভয়েড করার পরে কী করছে জানেন, ওই টাকা প্রশাসন যে খরচ করে আমারে হত্যা করার জন্য এমন কোনো ষড়যন্ত্র করে নাই, বুঝছেন। ওই সময় তখন আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম, তখন তো আমি নির্বাচনের ফলাফল কাছে নির্বাচিত দূরের কথা, যানবাতের মুশকিল হয়ে গেছিলো আমার, বুঝছেন, ওই সময়টার মধ্যে, বুঝছেন। আর ওই সময় বিগত ফ্যাসিস্ট সরকারের মধ্যে অনেক খারাপ কিন্তু অফিসার ছিল, টাকা পাইলে মানুষ ক্ষতি করতো, টাকা পাইলে মানুষ খুন করতো, বুঝছেন, অনেক কিন্তু নজির আছে। দেখ ওই চক্রটা এখনও বহাল তবিতে আছে, বুঝছেন, আওয়ামী দালাল চক্র। এটা এখন লেবার চেঞ্জ করতে চাইতেছে, আপনারা বুঝে নেবেন, সামনে অনেক কিছু দেখবেন ইনশাল্লাহ। আর একটা জিনিস কি, সত্যের কিছু জয় আছেই। আপনি যত মিথ্যাই বলেন, একটা সত্য কিন্তু ঢেকে রাখা যায় না। দেখেন স্টার আঙ্কেলদের ওনার ন্যায্য অধিকার যতদিন ফিরিয়ে না দিবে, আমরা কিন্তু রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ।